ছিল সেই সাম্রাজ্যটা আগে কি ছিল? ব্রিটিশকে কারা শাসন করেছে? রোমান এম্পায়ার যারা ছিল, জার্মানরাও ছিল, শাসন করেছে অ্যাংলো-স্যাক্সন পিরিয়ডে। তো এখন চিন্তা করেন, তার মানে ব্রিটিশরাও তো শাসিত হয়েছে নাকি হয়? অবশ্যই হয়েছে। এখন ব্রিটিশরা, আচ্ছা মানুষ কেন এমন ভাবে যে আমাকে কষ্ট দিল, আমার যেদিন ক্ষমতা আসবে আমিও সেদিন কষ্টই দিচ্ছি। ব্রিটিশরা শাসিত হয়েছে, এরপর তারা কি করলো? তারা কি শোষণ বন্ধ করে দিয়েছে? তারা কি সেই প্রতিজ্ঞা নিয়েছিল যে আমরা আর কখনো পৃথিবীতে, যেটা আমরা শাসিত হয়েছি, একবার কষ্ট অনুভব করেছি, আমরা আর পৃথিবীতে আর কোনো কষ্ট দিব না? করেছিল? কিন্তু ব্রিটিশরা কি করলো? তারাও বললাম সেম কাজ শুরু করলো। তারা বিভিন্ন জায়গায় গিয়ে কলোনি করা শুরু করলো। তারাও গিয়ে মানুষকে হচ্ছে ইচ্ছে মতো খাটানো শুরু করলো। তারা হচ্ছে, আর এই যে মানুষ যে আপনার উপর যে আমি, আমার উপর যে আরেকটা দেশ কর্তৃত্ব করে, কোন অধিকার করে বলতে পারবেন? কোন অধিকারে সেই কর্তৃত্বটা করে? ক্ষমতা। কিসের ক্ষমতা? একটু বুদ্ধির ক্ষমতা, টাকার ক্ষমতা না, একটু বুদ্ধি। আপনার ভিতরে একটা নির্বুদ্ধিতা আছে, যে নির্বুদ্ধিতাটাকে সে পুঁজি করে, এবং পুঁজি করে সে থেকে আপনাকে একটু বুদ্ধি করে আপনাকে ঘায়ল করে। আপনাকে, আপনি কখনো বুঝবেনই না। এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলছিলাম আমরা, কিভাবে ঢুকলো? ব্যবসা করবে, কি করবে ওদের? তারপর কি করলো? ইংরেজ জাতি পুরো 200 বছর ভারত উপমহাদেশকে জ্বলে পড়ে যেভাবে খুশি সেভাবে খেয়েছে। আর যাওয়ার সময় কি করলো? এমন ভাবে একটা ম্যাপিং করলো যে দুই দেশ যাতে সারা জীবন একটা আরেকটাকে সারা জীবন হিংসা করে। কাশ্মীরকে এমন জায়গায় ফেললো, কে কার, তুমি কার কাশ্মীর, এই যন্ত্রণায় দুজনে এখনো যুদ্ধ করে, পাকিস্তান আর ইন্ডিয়া। বুঝতে পেরেছেন? আমি তো যাইতেছি, সমস্যা নাই, চলে যাবো। এমন একটা জিনিস দিয়ে যাবো যে সারা জীবন তোরা আমার নাম মনে রাখবে। মনে রেখেছেন? এই ব্রিটিশরা যখন আমেরিকাকে স্বাধীনতা দিল, 1776 সালে আমেরিকা স্বাধীনতা লাভ করলো। আমেরিকা তো একটা আধুনিক দেশ, আধুনিক ভাবে হচ্ছে তার সংগ্রাম করে সে হচ্ছে গিয়ে আফ্রিকান হয়ে, তিনি হচ্ছে যুদ্ধে জয়ী হয়ে তিনি হচ্ছে ব্রিটিশদের কাছ থেকে বের হয়েছে। প্রশ্নটা হচ্ছে, কিন্তু এই আমেরিকা কি সেই একই পথে হাঁটেনি? আমেরিকা কি ছেড়ে দিয়েছেন পৃথিবীকে? আমেরিকা তো এখন ধ্বংসযোগ্য যা কিছু দেখেন তারা করছে এখন। আমেরিকা কোথায় করছে? এই যে দেখেন পুরো মিডল ইস্টটাকে ধ্বংস করে। কিসের নামে? যুদ্ধটা কেন করে? শান্তির নামে। সিরিয়ার মানুষকে অশান্তি করছিল, ইয়েমেনের মানুষকে অশান্তি করছিল। আফগানিস্তান কি করেছিল ভাই? ধ্বংস করে এই দেশটা করেনি? 22 বছর চালিয়েছে শুধু গোলা বারুদ। কিসের উপর? আফগানিস্তান। কিন্তু তারা কি বলেছিল? তারা কি নাম দিয়েছিল যে আমরা আফগানিস্তানকে দখল করতে চাই? এটা বলেছিল? কি বলেছিল? শান্তি চাই, এরা নৈরাজ্য করছে, এদেরকে দখল নিতে। সিরিয়াকে কি বলে ঘায়ল করে দিলেন? বলো যে এরা হচ্ছে সন্ত্রাসী তন্ত্র চালাচ্ছে, এদেরকে কি করতে হবে? গণতন্ত্রে ফিরিয়ে আনতে হবে। কিসে ফিরিয়ে আনতে হবে? গণতন্ত্র। মানবা না? দেখো তোমাকে মানাচ্ছে। এখন প্রশ্নটা একটু করেন, একটু বুদ্ধি নিয়ে। এই যে গণতন্ত্র করবে, আমেরিকাকে প্রবেশের দরজা দিয়ে তো প্রবেশ করতে হয়। অনুমতিটা কে দিল? নিজ দেশে। সেই দেশের কেউ না কেউ তো দিয়েছে, সেই দেশের কেউ না কেউ করেছে। এবং তার মানে দেখেন এই কলোনিয়ালিজমের প্রধান যে কাজ, সেই কাজটা কি? শত্রুর সাথে মিত্রতা তৈরি, এবং সেই মিত্রতাকে কাজে লাগিয়ে অন্য শত্রুকে ঘায়ল করা। পরবর্তীতে সেই মিত্রদের নাম হয়ে যায় কি? রাজা। কি হয়ে যায়? রাজা। বুঝতে পেরেছেন? পাকিস্তান যখন আমাদের দেশে আক্রমণ, আমাদের সাথে যখন যুদ্ধ হচ্ছিল, যারা পাকিস্তান তো আইসে বলে করে ঢুকে নেয়, সোর্সিং দিয়ে ঢুকছে নাকি ঢুকে নেয়? ঢুকছে না? ঢুকছে। এখন এই যে
যারাই পাকিস্তানকে ঢুকিয়েছে এভাবে ইনিয়ে বিনিয়ে বলে কয়ে, তারা কি যখন স্বাধীন হলো তাদের নাম কি হয়েছে? রাজা। কি হয়েছে? রাজা। এখন প্রশ্ন আপনাদের কাছে যে আজকে স্বাধীন হয়েছে বলে তারা রাজাকার নাকি না? পরদিন হতে তারা কি? আপনার কাছে হচ্ছে কি এরা হচ্ছে কি রাজাকার, কিন্তু পাকিস্তানের কাছে হচ্ছে এরা আবার কি দেশপ্রেমী। বলুন ঠিক না? অর্থাৎ দেখেন পার্সপেক্টিভ, এই মেরুতে একরকম, ওই মেরুতে আছে। বিশিষ্ট মতিউর রহমান পাকিস্তানের সেরা গাদ্দার নামে পরিচিত, আমাদের কাছে এখন আপনি দেখেন যে কার কাছে কি মানুষ, এই যে এখন দেখেন হার্ট অফ ডার্কনেসে কার্টুজ নামে যে ব্যক্তি থাকে, KURTZ, তিনি কি করেন? তিনি হচ্ছেন হাতের দাঁতের আইভরি নিয়ে ইউরোপে সাপ্লাই দেন, একটা মনোপলি মার্কেট তৈরি করেছেন। কোথায়? আফ্রিকার কঙ্গো নদীর তীরে বসে। এবং তিনি হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ডে থাকেন এবং সেখান থেকে তিনি হচ্ছে সবকিছু পরিচালিত করেন এবং আশেপাশে যত মানুষ আছে সবাই কার্টুজকে খুব ভয় পায়, শ্রদ্ধা করে, ভক্তি করে। কেন? কার্টুজ হচ্ছে এদেরকে বাবার মতো লালিত পালিত করে। কি মনে হয় তিনি কি আসলেই বাবা? না, তিনি তার স্বার্থের জন্য করেন। তিনি চান ক্ষমতা। একটা মানুষ কতটুকু ক্ষমতা নিলে সে বলবে আমার আর ক্ষমতা দরকার নেই? কতটুকু ক্ষমতা সে গ্রিপ করার পরে সে বলবে আমাকে আর দিও না, আমার আর ক্ষমতা চাই না, এটুকু আমার যথেষ্ট? বলে কে? বলে সে যত ক্ষমতাবান হয় সে ততটা দুর্বল হয় এবং সে আরো ক্ষমতা বোঝে। সে যত ক্ষমতা পায় সে ততটা কি হয়? দুর্বল হয় এবং সে আরো ক্ষমতা খোঁজে ওই দুর্বলতাকে ঢাকার জন্য। বুঝে যায় আপনি? মানুষ তাহলে এই কার্টুজ কি করতেন? হাতির দাঁতের ব্যবসা শুরু করে দিলেন এবং তিনি আরেকটা কাজ শুরু করলেন, সেটা হচ্ছে যারা হচ্ছে তার এগেইনস্টে বিদ্রোহ করে তাদেরকে কি করে? কলা দেয়। তার একটা চেম্বার আছে, পানিশমেন্ট চেম্বার। আবার যারা তার কথা শুনে তাদের জন্য আবার সুন্দর ব্যবস্থা করে। তারপরে কি দুই ধরনের মানুষ তৈরি হয়, দুই ধরনের জাত তৈরি হয় পৃথিবীতে। এক জাত হচ্ছে কি সাবমিসিভ, যে হচ্ছে মাথা মতো করে থাকে, যেই আসুক তাকে বলে ঠিক আছে। আরেকদল বলে যে তোমাকে আমি মানি, চল না দুটা দল। আরেকদল আছে কেন আমি তোমাকে মানি, আরেকদল হচ্ছে বিদ্রোহ করে। আরেকদল হচ্ছে কি করে, যারা সাবমিসিভ থাকে সেই সাবমিসিভ লোকরা কি করে, সে হচ্ছে কি আবার ভালো ভালো কথা বিভিন্ন জায়গায় দিয়ে ছড়ায়, বলে জানো কার্টুন না আমাকে এটা দিয়েছে, তুমি যদি এরকম হও তোমাকে ওইটা দিবে। তখন সে বলে আচ্ছা 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 ঠিক আছে। এইভাবেই তো জিনিসটা ছড়ায়, এইভাবেই তো করণীয়গুলি ছড়ায়। এই কার্টুনসকে যখন মারলো, সারা জীবন মারনোর কাছে হচ্ছে একটা ভয়ঙ্কর চরিত্র হচ্ছে এই কার্টুন। এবং তিনি পুরো সমগ্র জার্নিটা করেন শুধু এই কার্টুন মারলো হচ্ছে একটা চাকরির জন্য যায়, এবং চাকরির জন্য যাকে যে তাকে রেফার করে সে কে? তার চাচি, তার স্বয়ং চাচি তাকে বলেন হ্যাঁ মারলো, যাও তোমাকে ওইখানে একটা চাকরি দেওয়া হবে। এবং সেই চাকরি কে দিবেন? এই কার্টুন নামে ভদ্রলোক দিবেন। এবং তিনি হচ্ছে সমগ্র জার্নিটা ন্যারেট গল্পটা বলতে থাকেন, আর সে এক একটা স্টেশন এক একবার করে যায়। প্রথমে যখন প্রাইমারি স্টেশনে যায়, গিয়ে দেখে এখানে তো মানুষ কাজ করছে, এবং কার্টুজ নামে যখনই কার্টুজ নাম শুনে সবাই আতঙ্কে ভয় পেয়ে। দ্বিতীয় স্টেশনে যখন যায় তখন শুনে যে কার্টুজ যে মানুষটা আছে সেটা হচ্ছে সবচেয়ে শ্রদ্ধার পাত্র, মানুষ ভক্তি করে, ভালোবাসে। তৃতীয় স্টেশনে যখন যায় তখন তিনি জানতে পারেন যে তলে তলে তার যে ম্যানেজার আছে সেই ম্যানেজার চাচ্ছে কার্টুজের জায়গাটা নিতে, এবং কার্টুজকে হচ্ছে কি খুন করার জন্য সে পায় তারা করছে। অর্থাৎ নিজের ঘরেই বুঝতে পেরেছেন নাকি বুঝেনি? এরপর তিনি কি করেন? মারলো এটাও জানতে পারেন। কার্টুজ আবার খুব চমৎকার খেলা খেলেছেন। কি খেলা খেলেছেন? তিনি যে আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে থাকেন এটা যাতে মানুষ না বোঝে, তাই তিনি তার নিজের মৃত্যুর কথা নিজেই ছড়িয়েছেন। কিভাবে? তিনি হচ্ছেন দেখালেন যে হচ্ছে কি 30 জন নরখাদক, ক্যানিবালিস্ট, যারা হচ্ছে কি মানুষ খায়। কি খায়? মানুষ খায়। সে মানুষ খেকো তারা হচ্ছে কি কার্টুজের গোডাউনে, কার্টুজের জায়গায় গিয়ে হচ্ছে কি করেছে? হামলা চালিয়েছে, এবং পরবর্তীতে সবার মুখোমুখি আসছে কার্টুজ মারা গেছে, এবং তারা বলে হ্যাঁ আমি সব মেরে ফেলেছি, কার্টুজ নামে আর কেউ নাই, মেরে ফেলেছি। পরবর্তীতে মারলো এটা রিভিল করে এটা ছিল কার্টুজের একটা সাজানো নাম, যাতে মানুষ ভাবে কার্টুজ মরে গেছে, মানুষ যাতে তাকে নিয়ে আর চিন্তা না করে।
কিছু মরেনি, এটা ছিল তার একটা সাজানো নাম। দেখেন না পলিটিক্স এমন করে না, ক্ষমতায় টিকে থাকার জন্য। আপনি দেখবেন এরকম অনেক সন্ত্রাসী আছে যে কি আপনারা আমি জানি কি সে নাই, পৃথিবী তার বেঁচে নাই, কিন্তু সে বেঁচে আছে। আপনারা জানেন বিএনপি কিছুদিন আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় তার নাম ছিল হারিস, জানেন শুনেছেন? হ্যাঁ ছিল না, সবাই জানে কি তিনি মারা গেছেন। সেটা তো থাকবেই, সেটাই তো নিয়ম নাকি না? নিশ্চয়ই তিনি এরকম একটা মৃত্যুর ঘটনা সাজিয়েছিলেন, নিশ্চয়ই তিনি এরকম একটা ঘটনাকে রিউমার হিসেবে ছড়িয়ে দিয়েছিলেন, আর মানুষ কি করেছিল সেটা বিশ্বাস করেছিল, ভুলে গেছে। মানুষ ক্ষমতায় আসার জন্য, মানুষ কতটা নিচে নামতে পারে কার্তুজ হচ্ছে তার প্রমাণ। এবং সেখানে তিনি এই যে যুদ্ধটা লাগান নরখালো এবং আশেপাশের মানুষের সাথে, এবং সেখানে অনেকজন মানুষ মারাও যায়। আপনার জীবন বাঁচানোর জন্য আপনি 10 জন মানুষের জীবন নিতে কি করেন? এক বিন্দু মাত্র চিন্তা করেন না, হয় না? এই পৃথিবীর যত বড় বড় সোসাইটির যত বড় বড় মানুষ আছে, সে তার জীবন বাঁচানোর জন্য কত মানুষের জীবন রাস্তায় খেয়ে দিল নাকি দেন? আপনি দেখবেন কোন আপনি চাকরির ইন্টারভিউতে যাচ্ছেন, আপনার খুব দরকার আছে, সময় মতো পৌঁছাতে হবে, সেদিন আপনি জানতে পারবেন এই রাস্তা দিয়ে ভিআইপি যাবে, আপনার গাড়ি এখানে ঢুকবে। জীবন তো আপনার কাছে সেই চাকরিটাই জীবন, তাই না কি? আপনার কাছে চাকরিটাই জীবন না? ওই চাকরিটা আপনিও জানেন কত কষ্ট করে হাজার জন মানুষের ভেতর ভিড় করে আমাকে একটা চাকরির ইন্টারভিউর জন্য ডেকেছে, আর আজকে আপনি রাস্তায় বসে আছেন। আপনি জানেন আফসোসটা কাকে বলে। আপনি জীবনে সেদিন বোঝে যান যে আমি যে মানুষ একজন চাকর হওয়ার জন্য খেটে যাচ্ছি, কিন্তু আমার যে মনিব যারা আছে তারা কি কখনো চায় যে আমি চাকর থেকে আমি একদিন মনিব হব? তারা কখনো চায় না। মনিব কখনো চায় না চাকর একদিন মনিব হবে, কখনো চায় না। চান আপনারা? চাবেন, কেউ চাইবে না। কিন্তু সেই চাকরের কি ইচ্ছা থাকতে পারে না সেও একদিন মনিব হবে? আপনি কি চাইলে, আমরা কি দেশে, আপনি যদি চিন্তা করি সামগ্রিক পরিস্থিতি, আপনি দেখবেন যে একটু লিডার হতে চায় তাকেই দেখবেন যে হয় না, কারণ হচ্ছে তাকে উঠতে দেওয়া যায়, বলে দেওয়া। আপনি দেখবেন এই যে ধরেন যে কিছুদিন আগে একটা কোথায় হয়েছিল জানি, খিলগাঁও, একটা নিরীহ কলেজ ছাত্রীকে এক সন্ত্রাসীকে মারতে গিয়ে সে নিরীহ কলেজ ছাত্রী মেরে ফেলছে না, রিক্সা ছিল। আচ্ছা ওই মানুষটা কি দোষ ছিল? আপনি এক জীবন ধ্বংস করতে গিয়ে কতগুলি জীবন নিলেন? মানে কি ভুলগুলো গুলিতে? তাহলে এই যে দায়ভারগুলি আপনি নিশ্চয়ই, কেন আপনি গুলি করছেন? একজন যে জ্যামে থাকতে থাকতে তার বিরক্ত হয়ে গেছিল, পিস্তল বের করে কথা গুলি করছিল, একটা এমপি ছিলেন, ওরা একটা রিক্সাওয়ালা, তার মানে ও আচ্ছা হ্যাঁ, একটা রিক্সাওয়ালা হচ্ছে কিছু গুলি খেয়েছিল, এটা মনে হয় অন্য ঢাকায় হয়, এটা মনে হয় কোথায় জায়গায় হয়েছিল আর কি। মানে তো এখন আপনি চিন্তা করেন যে আপনার কাছে, আপনি যে জীবন যুদ্ধে নেমেছেন, সেই জীবন যুদ্ধে আরেকজন এসেছে আপনাকে অজান্তে আপনাকে ধ্বংস করে দেবে। সেই মেয়েটা কি কখনো জানতো সেও এই গুলিটা খেয়ে মারা যাবে? জীবন এতটাই অদ্ভুত, এতটাই বৈচিত্র্যময়। আপনি জীবনে কত সুন্দর করে সেজে গুজে বের হন যে আজকে আপনি এই কাজগুলি করবো, কিন্তু ফিরেন কি হবে? এই শূন্যতে ফিরে গিয়ে আবার নতুন করে আবার বলেন যে আবার নতুন করে শুরু করবো, আজকে আবার নতুন করে ভাবো, আবার শুরু করেন। হাজার হতাশার ভেতরে একটা গল্প অথবা একটা মুহূর্ত আপনাকে কিছুক্ষণের জন্য নাড়া দেয়, এবং সেই মুহূর্তটার অনুপ্রেরণা নিয়ে আপনি আবার কিছুদিন বেঁচে থাকেন। কার্তুজ কি করলো তারপর? কার্তুজ তো এরপর এই ঘটনার তো রটালো, কিন্তু মারলো জানে যে মরে গেছে, কিন্তু মারলোর বিশ্বাস হচ্ছিল না এই কার্তুজ মরেছে। তিনি চান যে সেন্ট্রাল স্টেশনে একদম ঢুকে যাবে, গিয়ে হচ্ছে কার্তুজের সাথে তিনি দেখা করবে।
পরবর্তীতে তার কার্তুজের সাথে দেখা হয়, হওয়ার পরে কার্তুজকে যখন বলে যে আমি তো তোমার ম্যানেজারের সাথে কথা বলেছিলাম, আর কার্তুজকে কথা বলার সময় তিনি দেখেন কার্তুজ খুব বিনয়ী একজন মানুষ, তার খোঁজ নিচ্ছে, মার্লোর সাথে খুব সুন্দর করে কথা বলছেন। অর্থাৎ মানুষ যে এই বর্ণনা দিয়েছিল তার সাথে কার্তুজের কোনো মিল নেই। এবং কার্তুজ বলছে, জানো আমি আফ্রিকা বাসীর জন্য অনেক কিছু করেছি, এই যে দেখছো আমার আশেপাশে কালো মানুষগুলো, এদের জন্য আমি অনেক কিছু করেছি, এরা এখন সুখে আছে। সে তার বর্ণনা দিচ্ছে, যেটা একটা রাজনীতিবিদ করে না, বলে যে আমি এটা করেছি ওটা করেছি, করে না, সেও করছে। কিন্তু মার্লো তার কথার ভিতরে ভক্তি পেয়ে সে হচ্ছে একটা কথা রিভিল করে বললো যে আপনার যে ম্যানেজার আছে সে চায় আপনাকে বের করতে, এবং সে চায় আপনার জায়গায় সে বসবে। কার্তুজ এটা জানতে পারে, এবং এইটা জানানোর কারণে মার্লোর সাথে তার হচ্ছে একটা সখ্যতা তৈরি হয়। সখ্যতা তৈরি হওয়ার কারণে কার্তুজ হচ্ছে যেহেতু বয়স্ক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, সে যায় যায় অবস্থা, তখন সে তার একটা প্রিয়তমার ছবি দেয়, আর হচ্ছে প্রিয়তমার জন্য লেখা কিছু চিঠি দেয়, দিয়ে বলে আমি যখন মারা যাব তখন তুমি এই জিনিসগুলো এর কাছে পৌঁছে দেবে, আমার বন্ধু হিসেবে তোমার কাছে এই জন্য কি চাই। এবং কার্তুজ হচ্ছে সেখানেই মারা যায়। এবং মার্লো কি করে, সেই চিঠিগুলি নিয়ে এবং তার কাছে যে যত আইভরি যত ব্যবসা ছিল সব কাগজপত্র দিয়ে দেয়। কিন্তু এই ম্যানেজার সাহেব, তার যে ম্যানেজার, সেই ম্যানেজারের কোনো নাম নেই, তার নামই হচ্ছে ম্যানেজার। এই ম্যানেজার যখন আসে, তার মার্লোকে যখন জিজ্ঞাসাবাদ শুরু করে, তখন মার্লো হচ্ছে কি এই আইভরি যত যা জমি যা কিছু ছিল দখলদারিত্ব সব কিছু হচ্ছে কি ম্যানেজারকে বুঝিয়ে দেয়। প্রশ্নটা এখানে জোসেফ কনরাড করতে থাকে, কার্তুজকে আদৌ মরেছে? অন্য একটা কার্তুজ তৈরি হয়ে গেছে, হ্যাঁ, অন্য একটা কার্তুজ তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে। কার্তুজকে আদৌ মরেছেন? এই যে উপনিষেধবাদ এটা শেষ হবে, ওই কার্তুজের পরে কি আসবে? আরেক কার্তুজ আসবে। এখন আপনি খোঁজ নিয়ে দেখেন, এই কঙ্গো হচ্ছে একটা নদী না, এই কঙ্গোকে আপনি দেখেন তো এখন সেই রকম আছে, সেও এখনো তিনি একটা কলোনির মধ্যে। এখন আপনি জাতিসংঘতে সে মানে হচ্ছে গিয়ে নামটা দিয়েছে জাতিসংঘ, কিন্তু তিনি হচ্ছেন গিয়ে মানে যেটা বলা হচ্ছে কি আপনার আত্মীয় স্বজনের ভিতর থাকে না কিছু ভালো একটা জাতিসংঘের কথা কি বললে রেকর্ডিং হলে আরেক বিপদে পড়তে হবে, কোন কথা বলে কি বিপদে পড়িস। আচ্ছা, তো কার্তুজ তারপর কি করে, তাকে হচ্ছে তার প্রেমিকার জন্য একটা চিঠি দেয়, আর গিয়ে বলে যে তুমি তাকে এই কথাগুলি বলবে তাকে আমি তাকে অনেক ভালোবাসি, আমি কথাটা বলতে। কিন্তু কার্তুজ বললাম এখানে খুব বিলাসবহুল জীবনযাপন করতো। তার মিস্ট্রেস ছিল, কি ছিল? মিস্ট্রেস মানে হচ্ছে উপপত্নী। উপপত্নী মানে কি? বউ মানে হচ্ছে কি আপনার বউ ফিয়ান্সি আছে, কিন্তু আপনার ভোগ বিলাসের জন্য আরেকজন আছে, অর্থাৎ ভাড়ার ভিতরে সাবলেট দেওয়া, মানে আপনি নিচ্ছেন আরেকজনের কাছ থেকে ভাড়া নিয়ে, আবার আপনি সেখানে আরেকজনকে ভাড়া খাটাচ্ছেন, হয় না? এটাকে বলে উপভাড়া। আর মিস্ট্রেসের চমৎকার বাংলা হচ্ছে উপপত্নী, বুঝতে পেরেছেন? তো মার্লো হচ্ছে যায় তার কাছে যায় তার ফিয়ান্সির কাছে। এখানে গল্পের আরেকটা মজা হচ্ছে কি, এখানে মার্লো কার্তুজের নামগুলি ছাড়া আর বাকি সব নাম করেছে অ্যাকাউন্টেন্ট, ব্রিক মেকার, ম্যানেজার, ফিয়ান্সি, বুঝতে পেরেছেন? অরিজিনাল কোনো নাম। তো এটা তার ফিয়ান্সির কাছে যায়, গিয়ে বলে কার্তুজ যখন মারা যাচ্ছিল তখন তোমার ছবি দিয়েছিল আর বলেছিল তোমাকে খুব ভালোবাসে। আর সে বলছে এই কথা বলছিল, হ্যাঁ এই কথাই বলছে, বলে এতটা ভালোবাসতো আমাকে, বলে হ্যাঁ তোমাকে অনেক ভালোবাসে। এখন দেখেন নারীদের মনটাই হচ্ছে এমন যে সে হচ্ছে কি, এবং সে বলে আমি আর কখনো বিয়ে করবো, আমি কার্তুজকে নিয়েই থাকবো। এবং সে বলে সে শেষ কথাটা কি বলেছিল আরেকবার বলো, আসলে তার শেষ কথাটা কি ছিল? কারণ জোসেফ কনরাড বিশ্বাস করতেন পরকালে, খুব বিশ্বাসী ছিলেন। তিনি বলেছিলেন পরকালে কার্তুজ তার সমস্ত বিচারে যা কিছু করেছেন তারপর সে কি বলেছিল, কিন্তু মার্লো গিয়ে তার প্রিয়তমাকে কি বলেছে? মিথ্যা বলেছে। কি মিথ্যা কথা বলেছিল জানো? সে যখন মারা যায় বলেছিল মাই ফিয়ান্সি, বলেছিল শুধু তোমারই না
এই যে মার্লোকে যে মিথ্যে কথাটা বলা নেই সেটা কিন্তু জোসেফ কনরাডের না। এই যে মিথ্যে কথাটা বললেন তার মানে কি? তিনি কি আরেকটা মিথ্যে কথার কলোনি তৈরি করতে যাচ্ছেন? কারণ যখন কলোনি তৈরি হয় তখন মিথ্যে কথার আশ্রয় দিয়েই তৈরি হয়। আবার তিনি কলোনিকে সাপোর্ট আবার কি তিনি এই কলোনিটাকে কার্তুসকে কি তিনি হালাল করে দিলেন? প্রশ্নটা তো এখানে থাকে নাকি না? কার্তুসকে কি তিনি হালাল করে দিলেন? কার্তুস যে কৃতকর্ম ছিল সেটা কি জোসেফ কনরাড হালাল করে দিলেন তার মৃত্যু তার এই ফিয়ান্সির মাধ্যমে? যে পুরো বিশ্বটা দেখবে সেটা আমার ভাবতে হবে। সেটা তো কারণ কি ওই ফিয়ান্সি তো দেখেনি, দেখেছে শুধু একটা। কে দেখেছে শুধু এটা? এই ভয়াবহ দৃশ্য কে জানে? শুধু মারলো জানে। কে জানে? মারলো। কিন্তু মারলো এখন যায় বলবো সেটাই তো নাকি? যুদ্ধে কি ঘটেছিল আমি তো দেখিনি, দেখেছি কি? না, আমি জোসেফ কনরাডের দোষটা দিতে চাইতেছি না, কারণ জোসেফ কনরাড তো তার আগে বর্ণনা করছে। না, জোসেফ কনরাড বলতে কি দেখেন, হ্যাঁ সেটা হতে পারে, আপনি দোষ নাও দিতে পারেন। প্রশ্ন হচ্ছে এখানে যে জোসেফ কনরাড দোষ দিয়ে সে তো সত্যটা রিভিল করিয়েই দিতে পারে, আরেকজনের মনটা ভাঙতে চায় না। ঠিক না? সে তো সত্যটা বলতে পারতো যে তোমার কার তো ছিল একটা 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 হচ্ছে কি যে একটা যাযাবর টাইপের লোক ছিল, একটা ভয়ঙ্কর মানুষ ছিল, বলেছিল কি? বলে আপনি দেখবেন আপনার এই ধোঁকা শুধুমাত্র জোসেফ কনরাড দেয়, এই ধোঁকা আপনি আপনার সন্তানকেও দেয়, এই ধোঁকা আপনি আপনার ওয়াইফকেও দেয়, এই ধোঁকা আপনি আপনার হাজবেন্ডকেও দেয়। আপনি জানেন? কারণ আপনি চান যে সংসার টুটে যাচ্ছে সেই সংসার যদি মিথ্যে কথা বলে যদি টিকে থাকে, এটা জায়েজ। তাই Yes. আপনি দেখেন আপনি কোনো মিথ্যে কথা বলেন, আপনি বলেন সংসার আপনি ছিলেন কোথায় বলছেন কোথায়, আপনি করছেন কি আর বাসায় গিয়ে বলছেন। কারণ আপনি জানেন বাসার যে মানুষটা আছে যদি আপনার স্ত্রী হয়, সে হচ্ছে আপনি সত্য কথা বলে যখন তাকে কিছু বলেন সে খুব কষ্ট পায়, কিন্তু মিথ্যে বলি অথবা মিথ্যে আবেগ যখন দেয় সে বলে আর বলবো না। সংসার থেকে রাখতে মিথ্যা বলা যায়। সে তখন বলে ঠিক আছে মেনে নিন। সে বলে কি মেনে নিন। কারণ মনুষ্য জাতি এই নারী জাতিকে এমন ভাবে সৃষ্টি করা হয়েছে তারা বাস্তবতাকে মানুক আর নাই মানুক, তারা দেখবেন এই অবাস্তব কথাগুলিকে তারা মেনে নিতে খুব রাজি। সে কখনো মানতে রাজি না যে আপনি চাকরি চলে গেছে। যদি আপনি বলেন যে জানো আমি যখন নতুন একটা চাকরি করবো, বড় চাকরি করবো, তখন তোমাকে আমি ইন্টারভিউ নেব, আপনার এখনই এই চাকরি যায় যায় অবস্থা, কিসের নতুন চাকরি? কিন্তু দেখবেন সে আপনার এই নতুন চাকরি নিয়ে অনেক স্বপ্ন দেখা শুরু করে দিচ্ছে। সে কিছুদিন পরে বলে বলছি না রিমাইন্ডার বলে না, বলে মানুষ এমন, মানুষ এমনই করে বেঁচে থাকে। সব সংগ্রামের মাঝে মানুষ বেঁচে থাকার জন্য খুব আপ্রাণ চেষ্টা করে। প্রশ্নগুলি আমি দিয়ে দিব, বাট না স্যার আপনি বললেন যে next class- রেজাল্ট দিয়ে নিয়ে রেজাল্ট দিতে হলে তো আমাকে এখন যেতে যেতে হবে। বলেন স্যার, না, না, এটা ধারণা করবো। দেখলে আমার মন খারাপ লাগে। মন খারাপ না, আরো ইয়ে বাড়বে যে আরো আমরা বড় ফিউচারে আপডেট বাঁচবো। বাড়বে। আশা রাখি। রেজাল্ট দেখতে হলে তো এখন যেতে হবে। অনলাইন এক্সাম হলে দেখতে হবে ফিজিক্যাল দিয়েছে রেজাল্ট এই প্রথম ফিজিক্যাল অ্যাপিয়ার হয়েছে দেখে আসে আসলে ফাইনালটা দেখে ভালো। জি স্যার কারণ এখানে অনেক অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, হয়তো এখানে আমি একটা নাম্বার দিয়েছি। ওইটা তার সমস্যা নেই, ফাইনালটা দিয়ে
জোলেকে যদি এই লেকচার শুনে বলবে স্যার আপনি তো মেটামরফোসিসও পড়াইছেন হ্যাঁ আউটসাইডারও পড়াই দিয়েছেন আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটা অফ করে দেন এটা একটা ভয়ঙ্কর বিপদ